প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ যে প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসবেন এবং একটু আশেপাশে কেউ থাকলে ওরাকে সরিয়ে দিবেন। সরিয়ে দিয়ে খাতা কলম নিয়ে একটু বসুন আর এইদিকে মনটা এদিকে দেন। তো আজকে আমরা গড়ের 4 নম্বর ক্লাস করছি। আশা করি আজকের ক্লাসে গড়ের অঙ্ক থেকে যেগুলো করার সবগুলোই আজকে আমরা শেষ করে দেবো। ওকে, তো গড়ের এই অঙ্কগুলো করতে গিয়ে আমরা এর আগে 3টা ক্লাস অলরেডি দিয়েছি। এখান থেকে আমরা টাইপ 1, 2, 3, 4, 5, 6 এই টাইপগুলো শেষ করেছি। আজকে আমরা যে কটা টাইপ করব তার মধ্যে প্রথমে হচ্ছে বেসড অন ক্রিকেট ইনিংস। বেসড অন ক্রিকেট ইনিংস এই চ্যাপ্টারটার উপরে এই টপিকটার উপরে এই পয়েন্টটার উপরে আমরা আজকে করব। হ্যাঁ, এই পয়েন্টটার উপরে আজকে আমরা গড় অর্থাৎ ক্রিকেট ইনিংস নিয়ে, ক্রিকেটের ম্যাচ নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে কতগুলো গড়ের অঙ্ক পরীক্ষায় ঘুরে ফিরে অনেক সময় আসে। তো ওই জায়গাগুলো থেকে আমরা আজকে অঙ্ক করব। হ্যাঁ, আজকে টাইপ 7 ক্রিকেট বেসড অন ক্রিকেট ইনিংস অর্থাৎ ক্রিকেট ইনিংসের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, সহজ থেকে জটিল টাইপের অঙ্কগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই টাইপের অঙ্কগুলো কি করে করলে আপনি খুব সহজেই উত্তর করে আসতে পারবেন, তার টেকনিক, তার ট্রিক্স আমি বেসিক থেকে, বেসিকগুলো তো বলবোই, তার সাথে সাথে পরীক্ষার খাতায় কি করে করে আসবেন খুব সহজে সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, আজকে আমরা 79 পর্যন্ত শেষ করে 80 নম্বর অঙ্কটা শুরু করব। 80 নম্বর অঙ্ক কি রয়েছে দেখুন। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। কি বললাম? একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 97 রান করেন, যা তার ব্যাটিং গড় 5 বৃদ্ধি করে। 15 ইনিংসের পরে, মানে 15তম হবে এটা, 15তম ইনিংসের পরে তার রানের গড় খুঁজুন। দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনটা। তাহলে আমরা যারা একদমই বুঝি না, একদমই খেলার সাথে জড়িত নই, তাদেরকে একবার আমি জানাতে চাইছি, আশা করি প্রত্যেকে এই ভাষাগুলো ক্লিয়ার করে নিয়েছেন এবং অঙ্কটা হয়তো কমপ্লিট করে নিয়েছেন। যাই হোক, এখানে বলেছে একজন ব্যাটসম্যান, হ্যাঁ, যারা ক্রিকেট খেলে, ওকে, তো ওই ব্যাটসম্যান কি করেছে 15তম ইনিংসে, মানে ধরে নেন 15টা ম্যাচ খেলেছে, 15 দিন খেলেছে ধরে নেন। তো 15 নম্বর যেদিন খেললেন সেই দিন তিনি 97 রান করলেন। ওকে, কি করলেন? ধরুন 97 রান করেছেন 15 নম্বরের দিন। এই জন্যে তার আগের যে গড়গুলো, ধরুন প্রথম দিন যেটা করেছে, দ্বিতীয় দিন যা করেছে, তৃতীয় দিন, এরকম করে 14টা ম্যাচ খেলে নিয়েছে। 14টা ম্যাচ খেলে তার যা গড় ছিল তার থেকে 15তম ইনিংসে 97 রান করার ফলে তার আগের গড় থেকে 5 বৃদ্ধি পায়। আগের গড় ধরুন আগে ছিল ধরুন 30, তো এখন হয়ে গেছে 35 হয়ে গেছে, এই 97 রান যোগ করার ফলে এবং 15 দিয়ে ভাগ করার ফলে। ওকে, তো বলছে 15তম ইনিংসের পরে তার রানের গড় খুঁজুন। তো গড় কত হয়েছে সেই গড়টা আমাদেরকে খুঁজতে হবে। তো আমরা বেসিক থেকে তার ট্রিক্স, বেসিক থেকে আমরা শুরু করব এবং কি করে এই টাইপের অঙ্কগুলো দেখা মাত্রই উত্তর করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে না পারলে অবশ্যই বলবেন, কারণ একটা অঙ্ক করে নিলে এই টাইপের অঙ্ক থাকলে আপনি করে নিতে পারবেন খুব সহজেই। কি করে করব তাহলে? দেখুন, আমি একবার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। ধরুন এখানে 5 গড় বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, এবং তা আগে কত ছিল আমি ধরে নেব, আগে এক্স ছিল। আগে এক্স ছিল মানে আগের সাথে 14টা ইনিংস হয়েছে, তার মানে 14x, মানে টোটাল রানটা হয়ে গেল 14x, টোটাল রানটা হলো এখানে টোটাল রান। এবং গড়ে যদি করি তাহলে 14 দিয়ে ভাগ, মানে 14 কেটে গেল, 14 তার মানে এক্স থাকে। ওকে, এখন গড়ে 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে আগের থেকে গড়টা এখন 5 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্স ছিল আর 5 হয়েছে।
তো একে যদি 15 দিয়ে ভাগ করি, একে যদি 15 দিয়ে ভাগ করি, দাঁড়ান, আচ্ছা এই 14 দিয়ে গুণ করলাম, মানে এই এক্সটাকে 14 দিয়ে গুণ করার ফলে টোটাল রানটা পেয়ে গেলাম। আর এই এক্স প্লাস 5 কে 15 দিয়ে গুণ করলে কি পাবো, এখানকার টোটাল রানটা পেয়ে গেলাম। বোঝা গেল কিনা? আরো একবার দেখুন, দেখুন আগে ছিল ধরুন এক্স, আগে গড় ছিল এক্স রান করে, তো এখন এখন গড়টা 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে গড়ে এক্স প্লাস 5 হয়েছে। ধরুন আগে ছিল 30, এখন 5 বৃদ্ধি পাওয়ার ফলে হয়ে গেল আপনার 35। তো এই যে 30টা ছিল, আগে যদি 30 হয় তো 14টা ম্যাচ খেলেছে, মানে 30 কে 14 দিয়ে গুণ, তার মানে এক্স কে 14 দিয়ে গুণ করি, যদি এক্স কে 14 দিয়ে গুণ করলে আগের টোটাল ম্যাচ, টোটাল রান, আর এখনকার টোটাল রানকে 15 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো, টোটাল রানটা পেয়ে গেলাম। এখনকার টোটাল রানটা এটা 15, 15 ইন্টু এক্স প্লাস 5, আর আগের হচ্ছে এটা। তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে 97 রান থাকবে, মানে 97 রান করেছে এখন, ঠিক না, 15তম ইনিংসে। বোঝাতে পারলাম? কি বললাম, আগে 30 গুণ 14, ধরুন এখানে 30 গুণ 14 মানে কি 3 14 42, 420। আর এখন হয়েছে কি 35 রান করে করেছে, 15টা ইনিংস খেলেছে। তাহলে এখানে একটা হয়ে গেল, এটা একটা টাইপের অঙ্ক হলো, 5 15 75 5 হাতে থাকলো 7, 3 15 45 আর 7 52, ধরুন টোটাল এত রান। তাহলে 15টা ইনিংস খেলে টোটাল এত রান, এবং 14টা ইনিংস খেলে টোটাল এত রান। তাহলে এই যে 420 আর 525, এই 525 থেকে যদি 420 বাদ দিই, তাহলে 15তম ইনিংসের রানটা হওয়ার কথা কিনা। তো এই যে এইখান থেকে আমরা যদি বের করি এক্স এর মান, তাহলে আমাদের আগের আগের এক্স এর মান আগের গড়টা পেয়ে যাব, তার সাথে এখনকার শুধু এক্স প্লাস 5 এর মানটা বের করলেই কিন্তু উত্তরটা হয়ে যায়, ঠিক কি না? তাহলে এখানে কি হবে, 15x প্লাস 5 15 75 মাইনাস 14x সমান 97। ওকে, ও 15x হবে। তো 15x থেকে যদি 14x বাদ দিই তাহলে শুধুমাত্র x থাকে, আর এই 97 থেকে 75 এদিকে চলে আসবে, মাইনাস 75 হয়ে যায়। তাহলে এটা কত হবে, 75 কত হবে এটা, 97 থেকে 75 বাদ দিন, তাহলে এখানে হয়ে গেল 2, আর এখানে হয়ে গেল 2, 22, 22 হলো। তাহলে x এর মান 22 হচ্ছে, আগে ছিল গড়, আগের গড় ছিল 22, আর এখন 5 বেড়েছে, তার মানে কত হয়ে গেল, 27 হয়ে গেল না, এই যে 27। তাহলে এই জিনিসটা বুঝতে পারা গেছে, এটা হচ্ছে আপনার বেসিক নিয়ম। কি বোঝাতে চাইলাম? একবার বুঝিয়ে দেন, হ্যাঁ, আর হ্যাঁ, একবার বুঝিয়ে দেন। হ্যাঁ বললাম, দেখুন আগে 15টা ইনিংস খেলেছে, হ্যাঁ 15টা ইনিংস খেলার পরে 15 নাম্বার যেদিন খেললেন ব্যাটসম্যানটা, সেদিন রান করেছে 97 রান, 15তম ইনিংসের দিন 97 রান করলেন, এবং এই 97 রান করার ফলে তার ব্যাটিং গড় 5 বৃদ্ধি পেয়েছে, 5 রান করে গড়ে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি, আগে যদি এক্স থাকতো, এক্স রান যদি গড়ে এক্স রান থাকতো, তাহলে এখনকার গড়ের রান হয়ে গেল এক্স প্লাস 5, এখনকার গড়ে এক্স প্লাস 5 হয়ে গেল। তা আগে এক্স মানে কি, আগে টোটাল রান কত, তাহলে আগে তো 14টা খেলেছিল, 14টা ইনিংস খেলেছে, তাহলে এক্স করে যদি গড়ে করে থাকে তাহলে 14x হলো। আর এখন করেছে এক্স প্লাস 5, মানে 15টা ইনিংস খেলেছে, মানে 15 ইন্টু এক্স প্লাস 5 হলো। তাহলে এই যে 15 গড়টা, হ্যাঁ 15 দিনের গড় আর 14 দিনের গড়টাকে যদি গুণ করি এবং এটার থেকে এটা বাদ দিই, তাহলে কিন্তু এই 97টা পাওয়ার কথা। এইখান থেকে আমরা সমাধান করলাম, এক্স এর মানটা বের করলাম। এক্স এর মানটা কি করে বের করলাম, এই 15কে এক্স প্লাস 5 দিয়ে গুণ করে 15x প্লাস 5 15 75, এটা তো ক্লিয়ার। আর এখানে মাইনাস 14x আছে সমান 97, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করলাম, 22 হলো। এই এক্স হচ্ছে কি আগের গড়, আর এখন বলছে 15তম ইনিংস এর পর রানের গড় খুঁজুন। তো 15তম ইনিংস এর পরে রান তো হচ্ছে আপনার এক্স প্লাস 5, এক্স প্লাস 5, তাই না? তো এই 5 হলো, আর এক্স এর মান 22, তার মানে 27। এই অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আপনারা করবেন। আর যদি এগুলো ভারী মনে হয় তাহলে কিন্তু একটা শর্ট ট্রিক্স আমি আপনাদেরকে দিতে পারি, তো ওইটা যদি মনে রাখতে পারেন আশা করি খুব সহজেই প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন। তো এই যে জিনিসটা বললাম, এই বেসিকটা আপনাকে মনে রাখতে হবে, এবং এগুলো খুব ইজি, তাই না? সহজ না এটা? হ্যাঁ স্যার।
এটাই হচ্ছে একটা সহজতম অঙ্ক এটা, হ্যাঁ। তো এত কিছু ভাবার দরকার নেই, আশা করি খুবই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এগুলো। তো যেটা আমি একটু বলতে চাইছিলাম, যে অন্য পদ্ধতিতে যদি করেন, অন্য পদ্ধতিতে করবেন এই রকম করে, অথবা দিয়ে আমি এখানে করি। তো এখানে দেখবেন প্রশ্নটাতে বলেছে 15তম ইনিংসের পরে, 15তম ইনিংসের পরে রানের গড় খুঁজুন। এরকমটা যদি বলে তাহলে আপনি কি করবেন, এখানে একটা অপোজিট মেথড বলা হয় এটাকে, বা উল্টো পদ্ধতি বলা হয়। কি বলা হয়? উল্টো পদ্ধতি। উল্টো পদ্ধতি বলা হয় এই পদ্ধতিটাকে, যে সূত্রটা বা যে ফরম্যাটটা আমি আপনাদেরকে দেব, হ্যাঁ, যে ফর্মুলাটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে একটা উল্টো ফর্মুলা বা উল্টো জিনিস মনে রাখার জন্য। কি উল্টো জিনিস? দেখুন, প্রথমে হচ্ছে আগের ইনিংস লিখতে হবে এখানে, আগের ইনিংস লিখতে হবে, বলছি পরে জিনিসটা। তারপরে আপনারা দিবেন গুণ চিহ্ন, গুণ চিহ্ন দেওয়ার পরে লিখবেন বৃদ্ধি হলো না কমলো সেটা লিখতে হবে, বৃদ্ধি বা কম। প্রশ্নে দেখবেন বৃদ্ধি বা কম লেখা থাকবে, তারপরে প্লাস অথবা মাইনাস দিতে হবে। কখন প্লাস দিবেন কখন মাইনাস দিবেন সেটা আমি বলে দেব। তারপরে আপনি লিখবেন রান সংখ্যা, কতটা রান করেছে ওই ইনিংসে সেটা লিখতে হবে। এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে এটা করিয়ে দেখাই কি করে করবেন। তাহলে দেখুন এখানে কি হচ্ছে আগের ইনিংস, প্রশ্নে কি বলেছে 15তম ইনিংসের পরে। তো 15তম ইনিংসের পরে বলেছে, আপনি করবেন 15 থাকলে 15 ইনিংস বলেছে, তো আপনি লিখবেন 14 ইনিংস, মানে আগের ইনিংসটা লিখতে হবে। 15 নম্বর যে প্রশ্নটা চাইবে, যত নম্বর ইনিংসের কথা বলবে তার আগের কথাটা লিখতে হবে, মানে এক মাইনাস করে লিখতে হবে। 15 থাকলে 14 লিখতে হবে, এখানে কত লিখবো? 14 লিখবো। ওকে, 14তম ইনিংস হয়ে গেল। তারপরে গুণ চিহ্ন দিবেন। তারপর এখানে বৃদ্ধি হলো না কমলো, প্রশ্নে কি আছে 5 রান করে গড়ে বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 রান বৃদ্ধি পেয়েছে 5 লিখুন। তাহলে এবারে বৃদ্ধি যদি থাকে, বৃদ্ধি লিখবেন বা কম লিখবেন, যা হয়েছে বৃদ্ধি বা হ্রাস যা হয়েছে সেটা লিখবেন। তারপরে বৃদ্ধি হলে আপনারা করবেন মাইনাস, আর কম কমলে লিখবেন প্লাস। এটাই হচ্ছে উল্টো পদ্ধতি। কি বললাম? বৃদ্ধি হলে মাইনাস আর কমলে প্লাস। এই যে এখানে প্লাস এবং মাইনাস আছে, তো আমি এখানে প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস দিব, কারণ বৃদ্ধি হলে মাইনাস চিহ্ন বসবে এবং কমলে প্লাস চিহ্ন বসবে, এটা হচ্ছে ফর্মুলা। এবং রান, রান কত রান করেছে? 97 রান, লিখবেন এখানে 97 রান, ব্যাস হয়ে গেল। তাহলে কত হবে? 5×14 = 74 মাইনাস 97। তাহলে 97 এখানে প্লাস মাইনাসের চিহ্ন দেখার দরকার নেই, তো 97 থেকে 70 বাদ দিলে হয়ে গেল 27। এই যে 27, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তো আমাদেরকে অনেক কিছু ভাবার দরকার নেই, যদি শুধুমাত্র এই এই জিনিসটা আমাদেরকে মনে থাকে, ট্রিক্সটা, হ্যাঁ, তাহলেই কিন্তু এই অঙ্কটা করে দিতে পারি। তাহলে এই এখানে দেখবেন প্রশ্নে আছে 15, লিখবেন 14, 14-র পরে গড়ে কত করে বেড়েছে? 5 করে বেড়েছে, তাহলে 5×14 = 74 হলো 74, আর এই 97 বাদ দিবেন, 74 থেকে 97 বাদ, বা 97 থেকে 70 বাদ দিলে হয়ে যায় আপনার কত? হয়ে যায় 27। এই 27 হয়ে যাবে তখন আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে কিনা? এরকম করে করবেন, তো আমরা পরের অঙ্কগুলো ঠিকঠাক করে করে দিতে পারবো খুব সহজে। ঠিক আছে? পারা যাবে না? কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন মনে মনে হলে আমাকে বলবেন, হ্যাঁ। তারপরে আমরা 81 নম্বর প্রশ্নটার করব। কি বলেছে এখানে? যখন একজন ব্যাটসম্যান তার 13তম ইনিংসে 85 রান করেন তখন তার গড় 5 রান বৃদ্ধি পায়। 13তম ইনিংসের পর তার গড় রান খুঁজুন। তাহলে 13তম ইনিংস বলেছে, এই 13তম ইনিংসের পরে বলছে, তার মানে আমাকে লিখতে হবে 12 ইনিংস।
12 কে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে এখানে 5 আছে, 5 দিয়ে গুণ করুন, 5 বারাং 60 হলো। এখানে রানটা স্যার বৃদ্ধি, 25 আছে 25। দাঁড়ান, বৃদ্ধি আছে, বৃদ্ধি থাকলে মাইনাস করতে হবে, মানে এই 85 সাথে মাইনাস করতে হবে। তো 85 থেকে 60 বাদ দিলে হয়ে যায় 25, এই 25 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলেন কি না? কেউ কিছু বলছিলেন? হ্যাঁ স্যার 25। ঠিক আছে, কেউ কিছু বলছিলেন কি? যাই হোক, তো আমরা এখানে প্রশ্নটা পড়লাম। প্রশ্ন পড়ে কি করব, যে ইনিংসটার কথা আমাদেরকে বের করতে বলবে তার থেকে একতম আগের ইনিংসটা লিখতে হবে। 13তম ইনিংস বলেছে, তো আমরা 14 করব না, কি করব, 12তম ইনিংস লিখবো। এবং 12 করবো। হ্যাঁ, অ্যাভারেজের যে অ্যাভারেজে যেটা বাড়লো বা কমলো, হ্যাঁ, সেটাকে গুণ করে দেব। গুণ করে 5 12 60, 60 হলো। এবার বৃদ্ধি হলে ওটা টোটাল রান যেটা করেছে এই ইনিংসে সেটা থেকে আমরা মাইনাস করব, যদি হ্রাস পেতো তাহলে আমরা করতাম প্লাস। বুঝতে পারা গেছে কিনা? ক্লাস করতাম। হ্যাঁ, আমি আরো একটু যদি এটাকে ডিটেলস, হ্যাঁ স্যার। হ্যাঁ এইভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে এটা থাক। তারপরে চলুন তারপরের নাম্বার 82। প্রশ্নটা পড়ি একটু। কি বলেছে, একজন বোলার প্রথম 14 ম্যাচে প্রতি ম্যাচে গড়ে 12টি উইকেট নেন। তাহলে 14 ম্যাচে গড়ে 12টা করে উইকেট নেন, মানে প্রথম ম্যাচেও 12টা ধরুন, এই প্রতি ম্যাচে গড়ে 12টা করে 12 উইকেট নেন। প্রশ্নটা কি ঠিক আছে? কি করে 12টা উইকেট হয়? খেলে তো 11 স্যার জন। 12 উইকেট হবে না। হ্যাঁ, খেলে তো 11 জন না, 10টা উইকেট পড়লেই তো শেষ হয়। যাই হোক, যাই হোক, আমরা ধরে নিলাম 12টা উইকেট নেন, প্রতি ম্যাচে 12টা, গড়ে 12টা উইকেট নেন। প্রশ্ন আছে, প্রশ্ন পড়ি। তিনি 28টি ম্যাচে, ও ম্যাচ বলেছে না, এটা হতে পারে। যাই হোক, কি বললাম, 14 ম্যাচে প্রতি ম্যাচে গড়ে 12টা করে উইকেট নেন। তিনি তিনি 28টি ম্যাচ খেলেছেন, 28টি ম্যাচ খেলেছেন, প্রতি ম্যাচে গড়ে 12 উইকেট নিয়েছেন। শেষ 14 ম্যাচে বোলারের প্রতি ম্যাচে গড় উইকেট কত? তাহলে 14 ম্যাচে 12টা, তিনি 28টি ম্যাচ খেলেছেন, প্রতি ম্যাচে গড়ে 12টি উইকেট নিয়েছেন। তাহলে এখানেও আগেও 12টাই ছিল গড়ে, আর এখানে 28টি ম্যাচ খেলেছেন, এখানেও 12টা উইকেটই আছে। তাহলে 14 ম্যাচের যে শেষ 14 ম্যাচ হলো খেলা, তাহলে 14 ম্যাচে বলারের প্রতি ম্যাচে গড়ের উইকেট কত? ওই 12টাই হবে না? হিসেব তো ওটাই বলছে না। দেখুন, 14টা ম্যাচ খেলেছে, আগে গড়ে ছিল 12টা, এখন 28টা ম্যাচ খেলছে, আবার গড়ে 12টাই আছে। তাহলে শেষ 14 ম্যাচে কয়টা হয়েছে? শেষ 14 ম্যাচে 12টাই ছিল বলেই তো লাস্ট 12টা পর্যন্তই আছে 28টাতে, তাই না? তাহলে এখানে মুখে মুখে হয়ে হ্যাঁ যায়, স্যার। এগুলো কিছু ভাবার দরকার নেই। কি বলেন? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 12। এবার আমরা 83 নাম্বার অঙ্ক। একদিনের ম্যাচে ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় স্কোর 32। অর্থাৎ 11কে যদি 32 দিয়ে গুণ করি তাহলে টোটাল স্কোরটা পেয়ে যাব। টোটাল হচ্ছে 11 জন, তার মধ্যে গড়ে করেছে 32 রান করে, মানে 11 জন খেলেছে, 32 রান করে হয়েছে। এবারে বলছে 10 জন খেলোয়াড়ের রান হলো 11, 10 জন খেলোয়াড়ের রান দেওয়া আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, 10 জনের খেলোয়াড়ের রান দেওয়া আছে। এবং তাহলে বলছে 11তম খেলোয়াড়ের রান কত করেছিল। তাহলে তো সহজ আছে, এটা অঙ্ক দেওয়ার কথা না, এটা প্রথম দিনই করিয়েছি ধরুন। তাহলে 11, 32 জন ছিল, 32 রান করে করেছে 11 জন, তাহলে 11 দিয়ে কত হবে? 352 হবে। 662। 352। দেখুন, আমরা যে কোনো সংখ্যাকে
যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার সহজ নিয়ম হচ্ছে কি, যে সংখ্যাটা আমরা লিখবো সেটাকে এরকম করে লিখে দেবো, আর নিচে যোগ মিডিলে এটা আর এটা সংখ্যার যোগ করে দেবো, ব্যাস হয়ে গেল উত্তর, তাই না? 11 দিয়ে গুণ করার এটাই সহজ পদ্ধতি। তাহলে আমরা এখানে এটা করলাম। ধরুন আপনার এখানে কত আছে, ধরুন 45 কে আমরা 11 দিয়ে গুণ করবো, তখন কি করবো, 4 আর 5 লিখে দেবো, আর এটাকে যোগ করে এখানে লিখে দেবো। ঠিক আছে, এরকম হবে গুণ ফলটা। যাই হোক, তো আমাদের 11 জনের টোটাল রান হচ্ছে এটা, এবং বাকি যে 10 জনের রানটা আমরা যোগ করি, তাহলে 11, তারপরে আছে 51, তারপরে 2, তারপরে 96, তারপরে 21, তারপরে একজন করেছে 33, তারপরে করেছে একজন 0, তো 0 লেখা দরকার নেই, তো লিখেই দিলাম। তারপরে 32, তারপরে 9, তারপরে 14। এই যে 10 জন দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, যোগ করুন তো। 1 আর 1 2 2 4 2 4 6 10 11 12 13 14 15 16 25 29 স্যার 29 অপশন নেই। হাতে থাকলো 2 3 8 8 17 19 20 22 22 25 26, তাহলে কত হলো, 269 10 জনে করেছে এবং 11 জনে 352 করেছে। তাহলে এটা বাদ দিয়ে দেন 269, তাহলে কত হবে এখানে, হয়ে গেল আপনার 3 হয়ে গেল 7 8 83, 83 রান করেছে। অপশন এ হয়ে গেল। কেন 96 বলছেন? হ্যাঁ স্যার এই হবে। হ্যাঁ, অপশন এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, 83। ঠিক কি না? আচ্ছা, তারপরে আমরা 84 এ আসি। একজন ব্যাটসম্যান তার পাঁচটি ইনিংসে 50, 56, 42, 38 এবং 78 রান করেন। 60 গড় পেতে তার ষষ্ঠ ইনিংসে কত রান করতে হবে? এটাও খুব সহজ আছে। 5টা ইনিংস খেলেছে, একটা রান, দুটা, তিনটা, চারটা, 5টা, তার 5টা ইনিংসে টোটাল রান কত করেছে? 50, 56, 42, 38 আর একটা হচ্ছে 78, তার মানে টোটাল রান হচ্ছে এখানে 5টা ইনিংস। হ্যাঁ, 5টা ইনিংস খেলেছেন, 5টা ইনিংসে টোটাল রান হচ্ছে, টোটাল রান হচ্ছে আপনার কত? 8 8 16 3 8 24 4 হাতে থাকবে 264। 2 10 দিয়ে 12 16 264। 16 26, হ্যাঁ 264, হ্যাঁ 264 হচ্ছে 5টা ইনিংসে টোটাল রান। এখানে বলছে 60 রান গড়ে পেতে তার ষষ্ঠ ইনিংসে রান কত করতে হবে, তার মানে 6টা ইনিংসে 60 রান করে যদি করে, 6টা ইনিংসে যদি 60 রান করে তাহলে 360 হলো। তো 360 রান অপশন দরকার। সি। হ্যাঁ, 360 টোটাল 6টা ইনিংসে, তো 5 নম্বর ইনিংসে হ্যাঁ এটা স্যার। করেছে, তাহলে 360 থেকে এটা বাদ দিয়ে দেন, 360 থেকে 264 বাদ দেন, তাহলে কত হবে? 100 থেকে 4 বাদ 96, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এগুলো ইজি প্রশ্ন আছে, এগুলো নিয়ে বলার প্রয়োজন নেই মনে করি। আচ্ছা, এখানে কি বলেছে 85 85 নম্বর প্রশ্নে বলেছে একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় হচ্ছে 60, 11তম ইনিংসে তার কত রান করা উচিত যাতে তার গড় বেড়ে 62 হয়? তো এটা তো সহজই আছে, তাই না? 11তম ইনিংস খেলে 62 রান হবে, আর আগে 10 রান করে মানে 10 আর 60 ছিল, তাহলে তো সহজই আছে মনে করি, তাই না? তাহলে 11 ইন্টু 62, এটা টোটাল রান হলো, আর এখানে আগের টোটাল ছিল 10 ইন্টু 60 টোটাল ছিল, তাহলে এটা যদি বাদ দিই তাহলে তো 11তম ইনিংসের রানটা পেয়ে যাব। তাহলে এটা হয়ে গেল আপনার 62, এটা হলো, আর এটা হচ্ছে আপনার 60, তার মানে কত হচ্ছে? 82। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাই না? হুম, কি বলেন? 11তম ইনিংসে তার তার কত রান করা উচিত বা কত রান করেছেন যে তাতে তার গড় হয়ে যাচ্ছে 62, তাহলে 62 ইন্টু 11 মানে 682, এ মাইনাস আছে, এটা 682, আর আগে হচ্ছে 10তম ইনিংসে খেলে 60 রান করে গড়ে করেছে, তার মানে 600 রান করেছে 10তম ইনিংসে, আর আগের 11তম ইনিংসে টোটালে হচ্ছে 682, তাহলে 82 রান 11তম ইনিংসে করেছে,
এই অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখব। এখানে বলেছে একজন ক্রিকেটারের ব্যাটিং গড় প্রতি ইনিংসে ব্যাটিং গড় প্রতি ইনিংসে 50 রান। তাহলে একটা ইনিংসের গড়ের রান হচ্ছে 50 রান একটা ক্রিকেটারের। পরবর্তী 5 ইনিংসে তিনি দেখি হ্যালো হ্যাঁ স্যার। প্রশ্নটা ভালো করে পড়ুন। হ্যাঁ, এখানে প্রশ্নে বলেছে একজন ক্রিকেটারের ব্যাটিং গড় প্রতি ইনিংসে 50 রান, মানে একটা ইনিংস খেলে 50 রান করেছেন। পরবর্তী 5 ইনিংসে তিনি 400 রান করেন। মানে এখানে গড় বলছে না, গড়ে বলে নাই, পরবর্তী যে 5 ইনিংস খেলেছে, আগে যে কটা ইনিংস খেলেছে এটা বলেনি, কিন্তু আগের যতটি খেলেছে তার মধ্যে তার গড়ে হচ্ছে 50 রান করে। ওকে, এবার পরবর্তী যখন 5 ইনিংস খেলছে তখন তিনি রান করছেন 400 রান, মানে একটা ইনিংসে 80 রান করে করেছে। এটা যাই হোক, আমরা এটা বলছি না, কিন্তু এবং এর ফলে তার ব্যাটিং গড় 5 রান করে বৃদ্ধি পেয়েছে। 5 রান করে গড়ে বৃদ্ধি পেয়েছে। আগে যেটা ছিল, আগে গড়ে 50 ছিল, এখন 55 হয়ে গেছে। শেষ ম্যাচ পর্যন্ত তার খেলা মোট ইনিংস সংখ্যা কত? তাহলে এই যে পরবর্তী 5, আগের কটা ইনিংস ছিল জানি না, ধরে নিলাম x ইনিংস ছিল, আর পরবর্তী 5 ইনিংস খেলেছে, তাহলে ইনিংস সংখ্যা হলো x+5, তাই না? তাহলে আগে টোটাল রান হচ্ছে কত? আগে 50 রান করে এক্সট্রা ইনিংস খেলেছে আর 50 রান করে করেছিল, তার মানে ইনিংস হয়ে গেল x টোটাল রান হচ্ছে এটা 50x। আর এখন ইনিংস খেলেছে কটা? ওই x এর সাথে 5টা পরবর্তী ইনিংস খেলেছে, তাহলে x+5 হয়ে গেল, এবং এটার সাথে রান, সরি, এটা হচ্ছে ইনিংস, এবং এর গড়ে রানটা 5 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে 55 হয়ে গেছে, তাই না? এবারে এটার থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কি হবে? আমরা 400 রান পেয়ে যাব, তাই না? এখানে লিখে দেন 400 দিয়ে। তাহলে আমরা এখানে করি, সরি, এটা থেকে এটা না, এই দিক থেকে এটা বাদ দিতে হতো। তাহলে দেখুন, আগে ইনিংস ছিল, এখন ইনিংস হচ্ছে আপনার কত? x+5, ইনিংস হচ্ছে x+5, আর টোটাল ইনিংস হচ্ছে x+5, এবং অ্যাভারেজে করেছে 55 রান করে, অ্যাভারেজ দিয়ে গুণ করে দিলাম। এবং আগে ছিল 50 রান করে অ্যাভারেজ, এবং ইনিংস ছিল x, তাহলে টোটাল রানটা পেয়ে গেলাম, আর এখানকার টোটাল রানটা পেয়ে গেলাম। তাহলে এখানকার টোটাল রান থেকে এখানকার টোটাল রানটা বাদ দিলে আমাদের হিসেব মতো 400 হয়। এটা হচ্ছে বেসিক নিয়ম। এবার এটাকে আমরা সংক্ষেপে করব, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এখানে সংক্ষেপে করতে গেলে কি করতে হবে, বলেছিলাম আমি, বলেছিলাম যে প্রথম অঙ্কে বলেছিলাম যে ইনিংস শেষ ইনিংসটার থেকে এক ইনিংস কম লিখতে হবে। তাহলে আমরা এখানে ও কিছু দেখবো না, যেটা ইনিংস দেখতে পাচ্ছি তার থেকে একটা ইনিংস কম লিখবো। আগে কটা ইনিংস দেখতে পাচ্ছি? এখানে 5টা ইনিংস দেখতে পাচ্ছি, একটা ইনিংস কম লিখবো। অ্যাভারেজে কটা করেছে, অ্যাভারেজে রান কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে, 5 লিখবো। আর এখানে টোটাল রান দেখতে পাচ্ছি 50, না সরি, হ্যাঁ 50, তো এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে মাইনাস চিহ্ন দিব, আর 50 আছে 50 লিখবো। আর এই যে 400 রান করেছে এটা দেখার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে 4 5 20 মাইনাস 30, না সরি 50 ইকুয়াল টু 30, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার, মানে 30 হয়ে যাবে অ্যান্সার। আমরা এখান থেকে বের করার চেষ্টা করি। যদি আমরা এটাকে করি তাহলে কি হয় দাঁড়ান, এখানে হচ্ছে 55x প্লাস 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 5 25 আর 2 275। মাইনাস 50x প্লাস 400। হ্যাঁ, তো 55x থেকে যদি 50x বাদ দিই তাহলে 5x, আর এদিকে হচ্ছে আপনার 400 থেকে 275 বাদ দিতে হবে, তাহলে হয়ে গেল আপনার 5x মাইনাস, সমান এটা হচ্ছে আপনার কত?
25 দিলে 300, 325 না সরি 125, আর এই 5কে এটা দিয়ে যদি কাটাকাটি করি 5 5 25 125, অতএব এখানে x 25 সমান হচ্ছে স্যার। x সমান 25। তাহলে x হচ্ছে কি আগের ইনিং সংখ্যা ছিল, তাহলে এখন টোটাল ইনিং সংখ্যা, পরে তো 5টা খেলেছে, তাহলে 5 যোগ হয়ে যাবে, মানে এই যে এটা হচ্ছে এখনকার ইনিং সংখ্যা x প্লাস 5, তাহলে এখানে x প্লাস 5 মানে এখানে যদি x প্লাস 5 করি তাহলে হয়ে যায় আপনার 25 প্লাস 25 5 প্লাস মানে হচ্ছে 5। 30। বুঝতে পারা গেল কিনা? এটা হচ্ছে বেসিক নিয়ম, আমি এটা বেসিক বললাম, আর এটা এমনি সংক্ষেপে আমি এর আগে ধরিয়েছি আপনাদেরকে ক্লাসে, ওটাই যদি করেন তাহলে হবে। এত বেশি চিন্তা করার প্রয়োজন নেই, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় থাকে। এরপরে আমরা 87 নম্বর দেখব। সচিন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রান রয়েছে। তাহলে 11টা ইনিংস খেলেছেন এবং কতটি টোটাল রান করেছেন সেটা জানা যায়, কিন্তু এখানে লেখা নেই। নির্দিষ্ট একটা রান রয়েছে, কিছু একটা রান রয়েছে। এবার বলছে 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন। 12তম ইনিংসে মানে 11তম ইনিংসে টোটাল কতটি করেছেন তিনি বলেননি, কিন্তু 12তম ইনিংসে টোটালে রান করেছে 120 রান, এবং তার গড় রান 5 রান করে বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় কত? তার নতুন গড় কত? কি করতে হবে আমি বললাম একটু আগে, যে যে ইনিংসটার কথা বলবে, তার আগের ইনিংসটা লিখতে হবে। তাহলে এখানে 12তম ইনিংসের পরের খেলাটার কথা বলছে নতুন গড় কত, তাহলে আমরা 12তম ইনিংসের আগের ইনিংসটা লিখবো। কত লিখবো? 11 লিখবো, গুণ অ্যাভারেজে 11। কত করে বৃদ্ধি পেয়েছে সেটা লিখবো। অ্যাভারেজে বৃদ্ধি পেয়েছে 5 রান করে 5 লিখলাম। বৃদ্ধি পেয়েছে মানে আমাদের কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস হবে, মাইনাস লিখলাম। তারপরে মাইনাস। কত রান হয়েছে এখানে? 120 রান হয়েছে, 120 লিখেন, ব্যাস হয়ে গেল, 120 হয়ে গেল। তাহলে এখানে 5 11 55 মাইনাস 120, তাহলে 120 থেকে 55 বাদ দিলে কত হবে? 70 65। ঠিক আছে, তাহলে 65 অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। যদি বেসিকে করতে চাই তাহলে কি করতে হতো? হ্যাঁ, তাহলে আগে কত ছিল এইভাবে যদি করেন তাহলেও হবে, করা যাবে। এটা সহজ আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর গেলাম না। ঠিক আছে, নেক্সট 88 কি বলেছে? 11 ইনিংসের পর দাঁড়াবেন। ঠিক আছে, কি বলেছে প্রশ্ন 88 কি বলেছে? বলছে 11 ইনিংসের পরে একজন ব্যাটসম্যান এর ইনিংস প্রতি গড় স্কোর ছিল 52, 13 ইনিংসের পরে, এই দেখুন 11 ইনিংসের পর বলেছে 52 গড়ে ছিল, কিন্তু 13তম ইনিংসের পর গড় বৃদ্ধি পেয়ে হয় 54। যদি ব্যাটসম্যানটি পূর্ববর্তী ইনিংস অপেক্ষা 13তম ইনিংসে 16 রান বেশি স্কোর করে, তবে 12তম ইনিংসে তার স্কোর কত হবে? তার স্কোর হবে কত? ভালো করে দেখবেন, একটু দেখে নি আপনারা কতজন রয়েছেন। স্যার, হ্যাঁ, আজকে কেন এরকম হয়েছিল কিসের জন্য? ক্লাসের? 8:30টায় শুরু করেছি তো। 8:30টায় থাকছে ক্লাস? ও, এক জায়গায় বসে থেকে না একটু আলোচনা করছিলাম, দিয়ে একটু আসতে দেরি হলো, আর মোবাইল বাড়িতেই ছিল। ভাবলাম কি হবে না, দিয়ে পিছিয়ে গেলাম। ও, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, দিয়ে ওখানে বসে থেকে দেরি হয়ে গেল আসতে।
ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কি বলছিলাম, কি বললাম, অসুবিধা নেই। আচ্ছা, 82, 88। প্রশ্নটা একবার পড়ে নি, কারণ প্রশ্ন পড়লে আমরা অ্যান্সার করতে পারবো, এটা আমি আমার বিশ্বাস। দেখি একটা কি বলেছে, 11 ইনিংসের পরে একজন ব্যাটসম্যান তার ব্যাটসম্যানের ইনিংস প্রতি গড় স্কোর হচ্ছে 52। দেখুন, 11টা ইনিংস খেলেছে, 52 রান করেছে, তার মানে টোটালে কত করেছে আমরা করব, মানে এটা 572, মানে 5 আর 2 লিখে দিলাম, মিডিলে 7। আচ্ছা, এরপরে বলছে 13তম ইনিংসের পর গড়ে, 13তম ইনিংসের পরে টোটালে করছে 54 রান করছে, ঠিক কিনা? তাহলে আমরা গুণ করলে কত হয়, 4 তেরো 52, 5 তেরো 65, 2 10 7, 702, 702 করেছে। 702 13তম ইনিংস খেলার পরে 702 রান টোটাল, আর 11তম ইনিংস করার পরে টোটাল রান হচ্ছে 572। আচ্ছা, যদি ব্যাটসম্যানটি পূর্ববর্তী ইনিংস মানে হচ্ছে 12তম ইনিংস, তাই না? 13তম ইনিংসে 16 রান বেশি করে, তার মানে এই যে এখানে 12তম ইনিংস রয়েছে, সেই 12তম ইনিংসে টোটাল মানে কত রান করেছিল, 12তম ইনিংসে কত রান করেছিল, একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এখানে, যে 13তম ইনিংসে 16 রান বেশি স্কোর করে। বলছে যদি ব্যাটসম্যানটি পূর্ববর্তী ইনিংস অপেক্ষা, মানে 12তম ইনিংস অপেক্ষা 13তম ইনিংসে 16 রান বেশি স্কোর করে, মানে বেশি রান যদি করে থাকে, তবে 12তম ইনিংসে তার স্কোর কত হবে। তাহলে 12তম ইনিংসে কত রান করেছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখুন, 13তম ইনিংসে এটা, আর 11তম ইনিংসে এটা রান করেছিল। তাহলে 13তম ইনিংসে 702, আর 11তম ইনিংসে হয়েছে আপনার কত, 572। তার মানে এই যে 12তম ইনিংস আর 13তম ইনিংস 130। মিলিয়ে টোটাল করেছিল কত, 130 রান। এই 2তম ইনিংসে করেছে, 12তম ইনিংসে এবং 13তম ইনিংসে টোটালে ও কত রান করেছে, 130 রান করেছে। তার মানে অ্যাভারেজে 65 রান করেছে, তাই না? অ্যাভারেজে 65 রান করেছে, অর্থাৎ 12তম ইনিংসে আমি যদি বলি, তাহলে তিনি করেছেন 65 রান, এবং 13তম ইনিংসে তিনি করেছেন 65 রান। কিন্তু বলেছেন যে 12তম ইনিংসে যা করেছেন তার থেকে 13তম ইনিংসে 16 রান বেশি করেছেন। তাহলে আমরা যদি 65কে 2 ভাগ করি, মানে 8 কম বেশি আছে, 8 করি, তাহলে এদিকে আমি এদিকে যদি 12তম ইনিংস করি আর এদিকে 13তম ইনিংস করি, তার মানে 16টা দাগ, এদিকে 8টা এদিকে 8টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি এমনি বোঝাচ্ছি তাই। 1 2 3 4, ও সরি কতগুলো করলাম, ভাগ করার নিয়মটা আমি আপনাদেরকে বলছি একটু, মানে কেমন করে ভাগ করবেন খুব সহজে। তা এদিকে আমাকে 12তম ইনিংসে রান করার কথা বলছে, তাহলে 1 2 3, এটা হচ্ছে অ্যাভারেজ রান, হ্যাঁ, অ্যাভারেজ রান। তাহলে 16টা টোটাল পার্থক্য হবে, 1 2 3 4 5 6 7 8, আর এদিকে হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8। তো আমাকে 12তম ইনিংসের কথা বলেছে 65 রান, তার মানে এখানে হচ্ছে আপনার 64 63 62 56 হবে। 61, না একটু ভুল হলো, 61 60 59 58 57, 57 রান করবে এখানে, হ্যাঁ। আর এখানে কত করবে, 8 যোগ হবে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে 8 বাদ আর এখান থেকে 8 প্লাস, তার মানে এখানে হবে 73। এই যে দেখুন, 73 আর 57 যোগ করুন, দেখবেন 130 হয়ে গেছে, ঠিক আছে? তো 16 রান 13তম ইনিংসে করেছিল 73 রান, আর 12তম ইনিংসে করেছে 57 রান, 57, হ্যাঁ। এই তাহলে কি এর চাইতে তো 16 রান বেশি হয়ে গেল না? এটাই তো হবে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাহলে, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম, ধরুন আপনাদের দুইজনের কাছে 130 টাকা আছে, তাহলে আমি বললাম একজনের কাছে
যত টাকা আছে তার থেকে আরেকজনের কাছে 16 টাকা বেশি আছে, বা একজন এবং আরেকজনের মধ্যে 16 টাকার তফাৎ আছে। তো কে কার কাছে কত টাকা আছে কেমন করে ভাগ করবেন? তাহলে আমরা প্রথমে কি করব, ওই দুইজনকে 130 টাকার মধ্যে আমি দুই ভাগ করে দিচ্ছি। ধরুন 65 টাকা করে সমান সমান, কিন্তু একজনের থেকে আরেকজনের কাছে 16 টাকা বেশি আছে। তাহলে একজনের কাছে হবে 57 টাকা, আর একজনের কাছে হবে 73 টাকা। কেমন করে করব? সহজ উপায় হচ্ছে, দুইজন আছে তো আমরা দুই দিয়ে ওই পার্থক্যটাকে মানে করব, মানে যে 16 টাকা বলেছে ওই 16 টাকাকে হাফ হাফ করব। হাফ করে এক আট একবার বাদ দিব আর একবার যোগ করব। তাহলে 65 থেকে 8 বাদ দিলে হয়ে যায় 57, আর 65 সাথে 8 যোগ করলে হয়ে যায় 73। এই যে দেখুন এটা। হ্যাঁ, এবারে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন। আপনারা ছোটবেলায় আপনারা সবাই সবাইকে ধরতেন যে, আচ্ছা 100 টাকাকে দুইজনের মধ্যে এমন ভাগে ভাগ করো যাতে একজন থেকে আরেকজনের কাছে 1 টাকা বেশি কম বেশি থাকে। তাহলে কার কাছে ক টাকা থাকবে? 51 আর 49। না, 51 আর 49 এর মাধ্যমে তো 2 টাকা হয়ে গেল না? এগুলো আমরা ছোটতে খেলতাম, তো বলতাম যে 100 টাকাকে এমন দুই ভাগে ভাগ করো যাতে তোমার কাছে এবং ওর কাছে 1 টাকার তফাৎ হয়। তাহলে কার কাছে কত টাকা থাকবে? তাহলে এটা আমি সহজভাবে বের করার নিয়ম কি বললাম, যে 100 কে অ্যাভারেজে 50 টাকা পাওয়ার কথা। তো ওই অ্যাভারেজে 1 টাকা কম বেশি, তাহলে 1 টাকাকে 2 ভাগ করব। 2 ভাগ করলে হবে 50 পয়সা। তাহলে একবার 50 এর সাথে একবার 50 পয়সা মাইনাস করব, আর একবার 50 এর সাথে 50 পয়সা প্লাস করব। তার মানে একজনের কাছে থাকবে 49 টাকা 50 পয়সা, আর একজনের কাছে থাকবে 50 টাকা 50 পয়সা। তাহলেই তো 100 টাকা হয়ে যায়। হ্যাঁ, আর এদের মধ্যে 1 টাকার তফাৎ থাকলো, একজনের কাছে 49.5 টাকা আর একজনের কাছে 50.5 টাকা। বুঝতে পারা গেছে কিনা? তাহলে 1 টাকা হয়ে গেল পার্থক্য, এবং এদের মধ্যে টোটালে 100 টাকাও হয়ে যায়। এইভাবে আমাদেরকে করতে হবে। কি করলাম তাহলে? যেটা পার্থক্য হবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, এবং অ্যাভারেজের সাথে একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 89। এখানে বলেছে একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান। ভালো করে পড়বেন। একজন বোলার কি করছে, গড়ে 14 রান দিয়ে 12টা উইকেট পান। তার মানে একটা উইকেটে 14 রান করে দিয়েছে, গড়ে 14 রান করে দিয়েছে, মানে 12টা উইকেট নিয়েছেন। তার মানে উইকেট আমি লিখছি এখানে, উইকেট হচ্ছে 12টা, আর রান হচ্ছে আপনার কটা, 14 রান করে দিয়েছে। এবং পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4টা উইকেট পান। 6 রান দিয়ে 4টা উইকেট পান, উইকেট পান 4টা, গড়ে 6টা রান করে দিয়েছে। তাহলে এখানে আগে টোটাল রান কত দিয়েছে? এখানে এখন বলছে এখন তার উইকেট প্রতি গড় রান কত। উইকেট প্রতি গড় রান কত, অর্থাৎ টোটাল উইকেট কটা হয়েছে, টোটাল উইকেট হচ্ছে 16টা। তাহলে গড় রান কত দিয়েছে, একটা রান কত দিয়েছে, 16টা উইকেট হয়েছে, তো গড়ে কত রান করে দিয়েছে সেটা হচ্ছে হিসেব। তাহলে আপনি এখানে করুন, টোটাল হচ্ছে 12 × 14, 168। 168। 168 আর 4 6 24, টোটাল হচ্ছে কত, 12 18 কে 9, 192। তাহলে 192 হচ্ছে কি টোটাল রান দিয়েছেন এবং 16টা উইকেট পেয়েছেন। তাহলে এবার টোটাল অ্যাভারেজে কটা হচ্ছে, এটা কাটাকাটি করেন তাহলেই তো হলো নাকি? আচ্ছা, 16 দিয়ে 4 দিয়ে যদি কাটি, 4 4 এ 16, 4 দিয়ে যদি কাটি 4, ও একবারই তো কেটে যায়। যাই হোক, 16 দিয়ে কাটছি। 12 হয়ে যাবে। হ্যাঁ, 16 1 কে 16, আর 3 নামলো 2 32, 16 2 32, 12।
তাহলে এই 12টা করে অ্যাভারেজে উইকেট প্রতি 12 রান করে দিয়েছেন, প্রত্যেক উইকেটে 12 রান করে দিয়েছেন। ওই বোলার, একটু ভালো করে দেখো কি বলছে এখানে, একজন বোলার 14 রান দিয়ে 12টা উইকেট পান, তার মানে 12টা উইকেটে 14 একটা উইকেটে 14 রান করে পেয়েছেন একজন খেলোয়াড়, বা তিনি দিয়েছেন 14 রান। তাহলে টোটাল গেছে 168 রান, তার কাছ থেকে 168টা রান গেছে। হ্যাঁ, আর পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4টা উইকেট পেয়েছে, মানে 4টা উইকেট নিয়েছেন তো 6টা করে রান দিয়েছেন, তার মানে 4 6 24 রান গেছে টোটালে, তার কাছ থেকে 192 রান গেছে, কিন্তু তিনি উইকেট পেয়েছেন 16টা, তার মানে অ্যাভারেজে তিনি 16টা উইকেট পেয়েছেন এবং টোটালে রান দিয়েছেন 192, তাহলে অ্যাভারেজে 12 রান করে দিয়েছেন। হ্যাঁ, এটাই ছিল প্রশ্ন, এবং ইজি, এগুলো মুখে মুখে হয়ে যায়, সেই জন্য আর কিছু বললাম না। ক্লাস করবেন না কি করব? করেন স্যার। আচ্ছা, এখানে বলেছে টাইপ 8 এ আমরা আসছি, এই টাইপটা করলে আমরা অঙ্ক কমপ্লিট করে দেবো, আর অঙ্ক করব না গড়ের থেকে। হ্যাঁ, এখান থেকে কয়েকটা অঙ্ক করলে আমরা গড়ের অঙ্ক আজকের মতো এখানেই শেষ করে দেবো, একটু তাড়াতাড়ি করে দিই। প্রায় এই এই গড় বেগের উপরে আমরা তো অঙ্ক করেছি, তাই না? টাইম অ্যান্ড স্পিড, গড় বেগ, টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড করেছি না? তো ওই গড় বেগ সংক্রান্ত সমস্যা, অ্যাভারেজ স্পিড সংক্রান্ত, অ্যাভারেজ কথাটা আসছে এখানে, গড়ে কত রান করে করছে, গড়ে স্পিড কত ছিল, বা সময় কত লেগেছে, বা দূরত্ব কতটা করে গেছে, এই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে আমাদের একটা টাইপ। বেশি অঙ্ক নেই এখানে, মাত্র কয়েকটা অঙ্ক আছে, 8 9টা অঙ্ক আছে, আমরা একটু তাড়াতাড়ি করে নিই। কি বলেছে, অনিতা একটি অটোরিকশায় 35 কিমি/ঘন্টা বেগে 11 মিনিট পথ পাড়ি দিয়েছিল। সে 55 কিমি/ঘন্টা বেগে 11 মিনিট পথ পাড়ি দিয়েছিল এবং অবশেষে বাসে 42 কিমি/ঘন্টা বেগে 11 মিনিট পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছেছিল। পুরো যাত্রায় তার গড় গতি কত ছিল তা বের করুন। তাহলে এখানে দেখুন, প্রত্যেক জায়গায় 11 মিনিট করে গেছে, অটো রিক্সায় গেছে 11 মিনিট, ট্যাক্সিতে গেছে 11 মিনিট, আবার বাসে গেছে 11 মিনিট, তাই না? তো এখানে টাইমটা কিন্তু আমাদের ফিক্সড রয়েছে, এই জন্য টাইম নিয়ে আমাদের চিন্তা করার কোনো কিছু নেই, আমাদের টোটালে আমাদেরকে ওটা দেখতে হবে। একবার গেছে 35 কিলোমিটার, একবার গেছে 55 কিলোমিটার, আর একবার গেছে 42 কিলোমিটার, টোটাল গিয়েছে, যা গিয়েছে তার থেকে 3 দিয়ে ভাগ, 3বার গেছে, তাই না? তাহলে আমরা কি করব, এটা প্লাস করে দেবো, 35 5 5 10 2 12, 2 হাতে থাকলো 1, 8 4 12 রেখে 13, 3 3 4 12, 3 4 12 মানে 44, এই 44 কিমি/ঘন্টা, এটা গড়ে। ঠিক আছে, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আমরা 91 নম্বর প্রশ্ন, একজন মানুষ এ থেকে বি পর্যন্ত 36 কিমি/ঘন্টা গতিতে 74 মিনিটে ভ্রমণ করে এবং পরবর্তী 74 মিনিটে 45 কিমি/ঘন্টা গতিতে বি থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করে, গড় গতি খুঁজুন। তাহলে এখানেও 74 মিনিট, এখানেও 74 মিনিট, টাইমটা ফিক্সড রয়েছে। তাহলে আমাদেরকে একবার গেছে 36 কিলোমিটার আর একবার গেছে 45 কিলোমিটার, তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দেন, তো কত হলো, 5 6 5 11, 1 হাতে থাকে 1, 7 আর 8, 81/2, তার মানে 81 কে অর্ধেক করলে কত, 40.5, তার 40.5 হচ্ছে অপশন এ, এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে 22 মিটার অতিক্রম করে, 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে
22 মিটার যায় এবং পরবর্তী 2 সেকেন্ডে 5 মিটার 15 মিটার অতিক্রম করে, বস্তুটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত? এখানে টাইমটা আলাদা আলাদা আছে, তাহলে আপনারা করবেন কি, প্রথমে ওই 22 প্লাস 15 যোগ করবেন, আর এখানে 4 সেকেন্ড আর 2 সেকেন্ড যোগ করবেন, ব্যাস হয়ে যাবে। তাহলে 22 আর 15 হয়ে যাচ্ছে আপনার 37, আর এখানে হচ্ছে 4 আর 2 6। ও দশমিক আছে, তাহলে দশমিক দিয়ে করতে হবে। 37 6 6 36, দশমিক নিলে 0 5 6 1 কে 6 4 0, 6 6 36, আবার 6 4 0, আবার 6 6 36 হবে, ঠিক আছে 4, তার মানে হয়ে যাবে এটা কত, 6.17 হয়ে যাবে। মানে এই 3 নম্বর সংখ্যাটা 5 এর যদি বেশি হয় তাহলে তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ হয়ে যায়, অতএব 1 6 এর জায়গায় 7 হয়ে গেল। অপশন বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 93 নম্বর অঙ্ক করব। একটি ট্রেন প্রথম 40 কিলোমিটার 80 কিমি পার ঘন্টা বেগে ছুটছে এবং দ্বিতীয় 30 কিলোমিটার 60 কিমি পার ঘন্টা বেগে ছুটছে, তাহলে ট্রেনটির গড় গতিবেগ কত? কত হবে? অ্যাকচুয়ালি আপনারা কি ভুলে গেছেন, গড় গতিবেগ সমান কি, স্পিড সমান কি? স্পিড সমান কত? এই দেখ দেখি, আমি লেফট হয়ে গেছি, দ্যাট কখন এটা হলো? সবাই বেরিয়ে গেছে, কখন বেরিয়ে গেছে? হবে না, করে দেবো না। আচ্ছা, আমরা কোথায় কি করছিলাম, এই 93 নম্বর অঙ্কটা করছিলাম। 93 কি হচ্ছে না, আমরা স্পিড যেটা কথা বলছিলাম, যে স্পিড ইজ ইকুয়াল টু টাইম বাই ডিস্টেন্স, তাই না? তো আমাদেরকে গড় গতিবেগটাই আমাদেরকে বের করতে বলছিল, কারণ আমাদের গড় গতিবেগ বের করার সূত্র হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু টাইম বাই ডিস্টেন্স। তো এখানে বলেছে টোটাল যে 40 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তার সেটা আমি কত কিলোমিটার বেগে গেছি, 1 ঘন্টায় 40 কিলোমিটার গেছি, তার 80 কিলোমিটার গেছি, 1 ঘন্টায় 80 কিলোমিটার, তার 40 কিলোমিটার যেতে আমাকে হাফ ঘন্টা লেগেছে। ওকে, হাফ ঘন্টা লেগেছে, মানে 30 মিনিট লেগেছে। এবং দ্বিতীয় 30 কিলোমিটার আমাকে কত কিমি লেগেছে, 30 কিলোমিটার গেছি কত বেগে, আমি গেছি 60 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার গেছি, তাহলে 30 কিলোমিটার যেতে আমাকে এখানেও হাফ ঘন্টা লেগেছে। তাহলে টোটালে আমাকে এখানে হাফ ঘন্টা, এখানে হাফ ঘন্টা, মানে 30 মিনিট আর 30 মিনিট, মানে 1 ঘন্টা লেগেছে। টোটালে 1 ঘন্টা লেগেছে এই এই এটা যেতে। তাহলে টোটাল টাইম লেগেছে আমাকে কত, টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্স ছিল আমার 70 প্লাস 40 প্লাস 30, তাই না? 40 প্লাস 30 ছিল আমার টোটাল ডিস্টেন্স।
তাহলে আমার গড় গতি, ট্রেনটার গড় গতি কত হবে? তাহলে ট্রেনটার স্পিড হবে, ও গতিবেগ কি বলেছি, ডিস্টেন্স বাই টাইম বাই ডিস্টেন্স, টাইম বাই ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম, এটা ভুল হয়েছে না? তাহলে আমাদেরকে এখানে ডিস্টেন্স হয়ে যাবে, গতিবেগ হয়ে যাবে, স্পিড হয়ে যাবে, গড় স্পিডটা হয়ে যাবে, গড় স্পিড হয়ে যাবে আমার 70 বাই 1 ঘন্টা, মানে টাইম। তাহলে 70 একে 70 হয়ে গেল, তাহলে এটা অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই 94। কি বলেছে এখানে? এক ব্যক্তি গাড়িতে 12 কিমি পার ঘন্টা গতিবেগে কিছুটা পথ অতিক্রম করলো এবং 24 কিমি পার ঘন্টা গতিবেগে আগের জায়গায় ফিরে এলো। মোট গতিবেগের গতিপথের গড় গতিবেগ হলো। তাহলে এখানে দেখুন, এখানে একবার 12 কিলোমিটার গেছে, 12 কিমি পার ঘন্টা গতিবেগে কিছুটা পথ গেল, অতিক্রম করলো এবং 24 কিলোমিটার পার গতিবেগে ফিরে আসলো। এরকম যদি যাওয়া এবং আসার এরকম টাইপের অঙ্ক হয়, তাহলে আপনি করবেন কি, 2 ইন্টু যাওয়ারটা এবং ফিরে আসারটা লিখবেন, এটা করে এই দুটোকে প্লাস করে দেবেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা হয়ে গেল নিচে 12 প্লাস 24 মানে 36, আর উপরে হচ্ছে 2 ইন্টু 12 ইন্টু 24, 3 12 36, 3 3 8 24, 8 8 দুগুণ 16, এই 16 কিমি পার ঘন্টা, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন এ। তার মানে এখানে আমাদের যদি সূত্র মনে রাখতে চান, তাহলে 2ab বাই a প্লাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এই টাইপের অনেক অঙ্ক হয়, আমি একটা একটা করে টাইপের নিয়ে আসার চেষ্টা করেছি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই 95। টোটালে 98টা অঙ্ক রয়েছে, আবার 95 95 নম্বর অঙ্ক দেখে নিই। এক ব্যক্তি 3টি সমান দূরত্ব অতিক্রম করে, দূরত্ব যথাক্রমে 10 কিমি, 8 কিমি আর 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, ওই ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে এখানে দেখুন, এখানে বলছে 10, তারপরে 8, তারপরে 6। ঠিক আছে, এই তিনটা গতি গেছে এবং এটাকে কি করছে, সরি, আমাদেরকে এখানেও সূত্র ওই একই রকম হবে, 3abc বাই, এখানে হবে আপনার ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এই একটা ফর্মুলা বা এটা একটা সূত্র, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। তো 3 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু 6, এগুলো সহজ পদ্ধতি, বেসিক নিয়মে আরো অনেক বড় হবে, বা আরো একটু ধারণাটা ক্লিয়ার করে দেওয়া যাবে, একটু ওয়েট করবেন। তাহলে এ মানে হচ্ছে 10, আর বি মানে 8, আবার বি, এটা হচ্ছে সি, তাহলে এ বি আর এটা সি ধরবো। তাহলে এখানে হচ্ছে 10 ইন্টু 8, ওকে, তারপরে 8 ইন্টু 6, তারপরে 6 ইন্টু 10। ঠিক আছে, এবারে এখানে গুণ করুন, গুণ করলাম না আমরা, পরে গুণ করব না, কারণ কাটাকাটি করতেই হবে। তাহলে 8 10 80 প্লাস 6 48 আর 6 10 60 হয়ে গেল আপনার এখানে। ঠিক আছে, 3 10 8 আর 6, এখানে হয়ে গেল আপনার 80 আর 60, 140 আর 48, তাহলে হয়ে গেল আপনার 188। কাটাকাটি করেন, 4 দিয়ে 2 করি, 2 দিয়ে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে এখানে 3, এটা 2 দিয়ে কাটি, 2 দুগুণ 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যায় আপনার 47, তাই না? আচ্ছা, আর কাটাকাটি যাই না, এটাকে আমরা তাহলে উপর উপর গুণ করুন, 3 10 30, 30 আর 30 আর 12, 3 12 36, 0, 360 বাই 47, এরকম করে এটাকে ইয়ে করবেন, ভাগ করবেন। ভাগ করলে কত হয়, এটা ভাগ করে নিন। আচ্ছা, এখানে আমি ভাগ করে নিচ্ছি একটু, 360 আর 47 ভাগ করলে হয় 7.659। তো আমরা দুটো দশমিক নেব, কারণ এই 9 আর 3 নম্বর সংখ্যাটা যদি 9 থাকে, তাহলে তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে দিতে হয়, মানে 5-এর থেকে 3 নম্বর সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়, তাই না? তো 7.66 হয়ে যাবে আমাদের অ্যান্সার।
উত্তর হয়ে যাবে অপশন সি। আর তিনটে মাত্র অঙ্ক আছে, একটু দেখেন। দেখুন কি বলছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ এত কিমি পার ঘন্টা বেগে এবং পরবর্তী 30 কিমি পথ এত কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তো এই টাইপের অঙ্ক খুব ইজিলি আমরা করতে পারি, তাই না? কেমন করে করব? এর যদি ফর্মুলা মনে রাখতে চান তাহলে পি প্লাস কিউ প্লাস আর, মানে এখানে টোটাল এটাকে বলবো পি, এটা পি, এটা বলবো এটাকে কিউ বলবো, এবং এই যে এই 30 কিলোমিটার এটাকে আমরা আর বলবো। ওকে, দিয়ে আমরা করব পি বাই এ প্লাস কিউ বাই বি প্লাস আর বাই সি, এরকম করবেন। হ্যাঁ, দিয়ে মানটা বের করলেই হবে। এটাকে বলবেন এ কিমি পার ঘন্টায়, মানে এ হচ্ছে স্পিডটা, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ওকে, তাহলে পি হচ্ছে আপনার 40 প্লাস কিউ সমান আপনার 30 প্লাস 50, আর এটা হয়ে যাচ্ছে তাহলে 40 বাই ওই যে 20 আছে, তারপরে এখানে কিউ মানে 30, 30 বাই 10, আর এখানে হচ্ছে 50/50। ওকে, মানে এই 50 মানটা বসালেন ঠিকঠাক করে, এটা যোগ করেন, যোগ করলে কত হয়? হয়ে গেল 70, 120, 120, আর এটা কাটাকাটি করেন, এখানে 2 কাটাকাটি করলেন 3, আর এখানে কাটাকাটি করে হয়ে যায় 1, তাহলে 2 আর 3 5 আর 1 6, 6 হলো, কাটাকাটি করে হয়ে যায় 20। এই 20 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 20 মানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, আর দুটো কোশ্চেন আছে, 97 এবং 98। 97 নম্বর কোশ্চেনটা পড়ুন, কি বলছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের এত অংশ, না টোটাল যাত্রাপথ ধরুন এক অংশ টোটাল, হ্যাঁ, তো টোটাল এক অংশের মধ্যে এত অংশ এত কিমি পার ঘন্টা। ও, প্রশ্নটা একটু, এত অংশ বলতে এখানে একটু মিস্টেক আছে, এটা একটু দেখবেন, দাঁড়াবেন। এখানে 2/15, 2/15 হবে, 2/15 অংশ। ও, এখানে লিখেছি তো না, 2/15 অংশ কত কিমি পার ঘন্টা হবে? এটা 8 কিমি পার ঘন্টা, এখানে ভুল আছে, 8 কিমি পার ঘন্টা বেগে, এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে। বাকি অংশ কতটুকু সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে টোটাল এক অংশের মধ্যে এত অংশ এত কিমি পার ঘন্টা, এত অংশ এত কিমি পার ঘন্টা, এবং বাকি অংশ এত কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করছে। তাহলে বাকি কতটুকু অংশ সেটা আমাকে বের করতে হবে। দেখুন, একটা হচ্ছে 4/5 অংশ গেছে কিছু অংশ, এবং কিছু অংশ 2/15 অংশ ভাগে গেছে। তার মানে আর কতটুকু থাকে সেটা হচ্ছে এক অংশ থেকে মাইনাস করলে পেয়ে যাব। তা মাইনাস যদি 15 হয়, 3×5 = 15, 3, 3×4 = 12 প্লাস 2, তার মানে হয়ে গেল আপনার 1 - 14/15। যদি এটা করি তাহলে হয়ে যায় 15কে 15 - 14, তার মানে 1/15। তাহলে এই বাকি অংশটা হচ্ছে 1/15, মানে 1/15 অংশ। ওকে, এরপরে আমরা এটা করব কি, এটাকে টোটাল অংশটা আমরা হচ্ছে এক অংশ, তাহলে এক অংশ লিখব, বাই বাই হচ্ছে আপনার এখানে টোটাল হচ্ছে 4/15 অংশ বাই 15, মানে স্পিডটা দিয়ে করবেন, প্লাস এখানে হচ্ছে টোটাল অংশ হচ্ছে 2/15 বাই হচ্ছে আপনার 8, প্লাস এটা হচ্ছে 1/15 বাই হচ্ছে 5। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, তো এখান থেকে মানটা বের করবেন তাহলেই হবে। এক হলো, এটার যদি আমরা করি পূর্ণ ভাঙাই, তাহলে এটা এটা হয়ে যায় 1/15, আর এই 15টা নিচে চলে আসবে, তাহলে এখানে 15 দিয়ে দিলাম। আচ্ছা, প্লাস এখানে 2/15, এই 8টা নিচে চলে আসবে, 4/15 নাই, 4/5 আছে উপরে, 4/5 আছে, তাহলে 5 লিখি। ঠিক আছে, প্লাস উপরে হচ্ছে 1/15, আর 5টা নিচে চলে আসবে 5, ঠিক কিনা? এরপরে দেখেন এখানে 1 হলো, এখানে 5×15 = 75, 4/75
প্লাস এখানে হচ্ছে 2 বাই এটাকে কাটাকাটি যায় 4 15 দু 4 8, তাহলে হয়ে গেল আপনার 1 বাই 4 15 60, আর এটা হয়ে গেল 1/75। ঠিক আছে, সমান এখানে 1 হয়, আবার 75 60 আর 75 এর লসাগু হয়ে যায় আপনার 300 হয় লসাগু। কত হয়? 300 হয় লসাগু। তাহলে এখানে 4 75 এ 300, 4 4 16, এখানে হয়ে যায় 5 5 5 7 এ 300, 5 1 কে 5, এখানেও তাহলে 4 1 কে 4, তাহলে হয়ে গেল আপনার এখানে 1, আর এখানে হয়ে গেল 9 19 19/300, তাই না? 19/300, তার মানে হয়ে গেল 300টা উপরে চলে যাবে, 19টা নিচে চলে আসবে, তাই না? 300/19। তাহলে এবার 300/19 কে ভাগ করেন, 19 দিয়ে ভাগ করেন 300 কে, 300 ভাগ 19 হয়ে যায় আপনার 18.75। সরি 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 সরি, 4 4 16 আছে, এটা 10 না, 16 16, তাহলে এটা হয়ে যায় 9 আর 16 25 হবে, 25 হবে, এটা 25 হবে, এটা 25। ঠিক করেন, ভুল হয়ে গেছে এখানে, একটু উপরে উঠাই, এটা হয়ে গেল 25/300। তাহলে 300/25, এটাকে যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে গেল 25 1 কে 25, নামলো আপনার 5 5 2 10 12, তাহলে 12 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 12 কি? অপশন বি আছে, অপশন বি তে 12 কিমি পার ঘন্টা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লাস্ট কোশ্চিন, 98 নম্বর কোশ্চিন। এখানে দেখেন, মিস্টার ব্যানার্জি 98, মিস্টার ব্যানার্জি সমগ্র যাত্রাপথের 25% পথ, হ্যাঁ মানে 100 ভাগের মধ্যে 25% কি হচ্ছে, 25 ভাগ কি হচ্ছে 10 কিমি পার ঘন্টা বেগে, 45% পথ 5 কিমি পার ঘন্টা বেগে, এবং বাকি 30% যে পথ, তাহলে 25 আর 45 মানে হচ্ছে আপনার এখানে 60 কত হচ্ছে 50 70 আর 30 100 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই 100 হয়ে হলো বলেন মিস্টার ব্যানার্জি সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত। তাহলে সেম অঙ্ক, আগের অঙ্কের মতো, তাহলে এখানে একের জায়গায় কি করব, 100 করে দেবো। ওকে, আচ্ছা 100-র মধ্যে আমাদের এখানে হচ্ছে 25 বাই এখানে হচ্ছে 100 গেছে না 10, তাই না? 25% গেছে 10 কিমি পার ঘন্টা বেগে, তাহলে হয়ে যাবে এখানে 25 কিমি গেছে 10 কিমি পার ঘন্টা বেগে। এখানে মনে করেন 45 কিমি গেছে, 45 কিমি গেছে 5 কিমি পার ঘন্টা বেগে, আর এখানে ধরুন 30 কিমি গেছে 30 কিমি পার 15 কিমি পার ঘন্টা বেগে গেছে। ওকে, তাহলে এটা কাটাকাটি করলে 5 দিয়ে কেটে 5 2 10, 5 দিয়ে 5 5 25, 5 9 45, 15 2 30 2, এটা 15 ছিল। তাহলে উপরে হচ্ছে 100, আর নিচে হচ্ছে এখানে 5/2, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2। ওকে, এবারে আপনি উপরে 100, নিচে এটা লসাগু করুন, লসাগু করলে হয়ে যায় 2, হয়ে গেল 5, এখানে 9 2 18, 2 2 4। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল আপনার এখানে 100, আর এদিকে হয়ে যায় 5 আর 18 হচ্ছে 23, 23 আর 4 27, তাই না? 27/2, তাহলে এটা হচ্ছে 100 কিন্তু উল্টে যাবে, এটা 2/27 হয়ে গেল আপনার 200, 200/27। এটাকে যদি ভাগ করি, তার মানে 200 ভাগ 27 যদি ভাগ করি, তাহলে হয়ে যায় আপনার 7.407। এটা আচ্ছা, অ্যান্সারটা 3 নম্বর পর্যন্ত যায়নি, তাহলে এখানেই থেকে গেছে। 7.40, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তো যে টাইপের অঙ্কগুলো করানো হলো, এই টাইপের অঙ্কগুলো আরো প্র্যাকটিস করা যেতে পারে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি এবং গড়ের অঙ্ক শেষ করছি। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ওকে, ধন্যবাদ।